তাহলে আমরা বলতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তাপ স্থির থাকার কারণে তাপের পরিবর্তন শূন্য। তাহলে শূন্য ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস পি ইন্টু ডিভি। তো এবার একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে তোমার দুইটার যোগফল, দুইটা রাশির যোগফল শূন্য কখন হয়? যখন প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ কিন্তু মান সমান, অথবা প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ কিন্তু মান সমান, তাই না? জি। আচ্ছা, তো তার মানে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে যে ডিইউ যদি পজিটিভ হয় তাহলে ডিভি হবে নেগেটিভ। ঠিক আছে না? জি। তো ডিইউ পজিটিভ মানে কিন্তু আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই না? ডিইউ পজিটিভ মানে তাপমাত্রা বৃদ্ধি, টি বৃদ্ধি। তো এটা তো জানো যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা জি। মনে হয় আমি পড়াইছি প্রথম দিকে। তো জি স্যার। অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে তাহলে তাপমাত্রাও বাড়ে। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় তোমার রুদ্ধতাপীয় সংকোচন। এটাকে বলা হয় রুদ্ধতাপীয় সংকোচন। তো এই রিলেটেড আমরা একটা তোমার অ্যানিমেশন দেখতে পারি। তুমি কি আমার ভিডিও শেয়ারিংটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা পিস্টন। পিস্টনটা হচ্ছে তোমার মূলত একটা, ধরো সিলিন্ডার আকৃতি একটা চেম্বারের ভিতরে বসানো হলো। অবশ্য জি। তার ভিতরে হচ্ছে তোমার যে টিস্যু বা তুলা বসাবে আর কি, দেখো। আগুন ধরেছে, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এবার দেখো। এবার তো আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ। ঘটনাটা কি ঘটলো, যে পিস্টনে তোমার আগুন যে ধরলো,
বাইরে থেকে কি কোনো তাপ দিতে হইছে? না। না, তার মানে দেখো ডিকিউ কিন্তু জিরো। আর জি। এই ঘটনাটা ঘটাইছে কিন্তু অনেক দ্রুত, তাই না? অনেক দ্রুত ঘটনাটা জি। ঘটছে। যদি এই পিস্টনটাকে যদি আস্তে আস্তে নিচে নামাতো, সংকুচিত করতো, তাহলে কি তাপ উৎপন্ন হতো? না। হতো না। তাহলে অনেক দ্রুত করেছে। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য যে সময় প্রয়োজন, সেই সময়ের চেয়েও বেশি দ্রুত সময়ে পিস্টনটাকে কম্প্রেসড করেছে। তাহলে পিস্টনটাকে কম্প্রেসড করেছে মানে কি? ডিভিটা নেগেটিভ না? পিস্টনটাকে জি। কম্প্রেসড করেছে মানে কিন্তু ডিভি নেগেটিভ, তাই না? আয়তনের সংকোচন হয়েছে, আয়তনের সংকোচন হলে ডিভি কি হবে? নেগেটিভ হবে, তাই তো? নেগেটিভ। আচ্ছা। আর পিস্টনটাকে তোমার সংকুচিত করার ফলে হঠাৎ করে অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেছে। আর অভ্যন্তরীণ শক্তি বাড়ার কারণে কিন্তু দেখো তাপমাত্রা কি বৃদ্ধি বেড়ে পাইছে, গেছে। এবং তাপমাত্রা বাড়ার কারণে আগুন ধরছে। এটা হচ্ছে মেন কথা। তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। আর আরেকটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে যেটা হবে, আয়তন প্রসারিত হবে, তাহলে আয়তন হবে পজিটিভ, আয়তন বৃদ্ধি পাবে, তখন ডিইউ হবে নেগেটিভ। আর তাপমাত্রা হচ্ছে কি হ্রাস পাবে। ঠিক আছে? তো এটা আমরা দেখব। দেখো এখানে কিন্তু অনেক প্রেসার দিচ্ছে। হ্যাঁ, আয়তন জি। কিন্তু অনেক ভিতরে। এই যে দেখো, ঘটনাটা যেটা ঘটলো, অনেক ঠান্ডা হয়ে গেছে, তাই না? হুম। জি। দেখো আরেকবার একটু দেখো। অনেক চাপ দিচ্ছে, ভিতরে আয়তন অনেক সংকুচিত হয়ে গেছে, অনেক। এবং হঠাৎ করে ছেড়ে দেওয়াতে আয়তন বেড়ে যাবে, দেখো। হঠাৎ করে ছেড়ে দিল, আয়তন হঠাৎ করে অনেক বেড়ে গেল। তোমার কর্কটা ছেড়ে দিল মানে কি আয়তন বেড়ে গেল না? জি। তো তাহলে ঘটনা যেটা ঘটলো, তোমার আয়তন কিন্তু বেড়ে গেল। আয়তন বেড়ে গেল কখন? আয়তন বেড়ে গেল যখন হচ্ছে তোমার চাপ দেওয়ার পর হঠাৎ করে বোতলের মুখটা বা কর্কটা খুলে ফেললো, আয়তন বেড়ে গেল। তা আয়তন হঠাৎ করে বাড়ার কারণে বা খুবই দ্রুত বা আচমকা বাড়ার কারণে তোমার অভ্যন্তরীণ শক্তির কমে গেল, এবং অভ্যন্তরীণ শক্তি কমে যাওয়ার কারণে তাপমাত্রা হ্রাস পেয়ে ঠান্ডা হয়ে গেল সিস্টেমটা। বুঝছো এবার? জি স্যার। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পরে আমরা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যদি আমরা গ্রাফটা দেখি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার আয়তনের গ্রাফটা অনেক খাড়া হয়, অধিকতর। ঠিক আছে? অধিকতর জি। খাড়া হয়। তোমার এটা হচ্ছে আয়তনের সাথে চাপের যে গ্রাফটা। হঠাৎ করে আয়তন বাড়ে, চাপটা হঠাৎ করে কমে যায়। আবার হঠাৎ করে আয়তন কমে, চাপটা হঠাৎ করে বেড়ে যায়। তো হঠাৎ করে আয়তন যদি কমে, চাপ বেড়ে যায়, ওটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। আবার আমরা এই ঘটনার ক্ষেত্রে দেখলাম যে হঠাৎ করে আয়তন বেড়ে যায়, যার ফলে চাপটা হঠাৎ করেই কমে যায়, এবং এই ঘটনাটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। ঠিক আছে? তো এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। এটা হচ্ছে রুদ্ধতাপীয়। আর সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কিন্তু এরকম যে
সমষ্ট প্রক্রিয়ার গ্রাফটা তোমার একটু এরকম হয়। ঠিক আছে, এই লালটা হচ্ছে জি। সমষ্ট প্রক্রিয়ার গ্রাফ। তো সমষ্ট প্রক্রিয়ার গ্রাফটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া অপেক্ষা অধিকতর, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা সমষ্ট প্রক্রিয়ার চেয়ে অধিকতর খারাপ। মানে এটাকে আমরা এইভাবে বলি যে রুদ্ধতাপীয় রেখার যে ঢাল, সেটা সমষ্ণ রেখার ঢালের চেয়েও খারাপ। ওকে, কারণ সমষ্ণ জি। প্রক্রিয়াটা কিন্তু ধীরে ধীরে ঘটে। ধীরে ধীরে আমরা ওই যে তাপ দিছিলাম, আয়তন ধীরে ধীরে বাড়ছে। আয়তন হচ্ছে বাড়লে ধীরে ধীরে চাপ কমছে, এরকম না? জি। ওকে, এবং আমরা এইভাবে বলতে পারি যে সমষ্ণ প্রক্রিয়াতে, হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়াতে আমরা সূত্র দেখেছিলাম কি, যে সমষ্ণ প্রক্রিয়াতে আমরা সমষ্ণ প্রক্রিয়াতে আমরা সমষ্ণ প্রক্রিয়াতে আমরা সূত্র পেয়েছিলাম তোমার পিভি ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, সমষ্ণ জি। প্রক্রিয়াতে আমরা সূত্র পেয়েছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি, মানে পিভি ইকুয়াল টু ধ্রুবক, এরকমটা পেয়েছিলাম না সমষ্ণ প্রক্রিয়াতে? জি স্যার। পিভি ইকুয়াল টু ছিল ধ্রুবক, কনস্ট্যান্ট। তো এখন আমরা যদি উভয় পাশে ধরো আয়তনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ধরো ডিডিভি অফ পিভি, তাহলে ডিডিভি অফ ধ্রুবক, তাহলে আমরা এখানে দেখতে পাবো এটা ইউভি সূত্র যাবে। তাহলে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন মানে ডিডিভি অফ ভি, প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মানে ডিডিভি অফ পি, রাইট? আর এই পাশে হচ্ছে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো। এটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি প্লাস ভি ডিপি বাই, সরি, ডিপি বাই ডিভি সমান জিরো। তাহলে অতএব ডিপি বাই ডিভি, হ্যাঁ, তোমার এটা সমান আমরা লিখতে পারি তোমার মাইনাস পি বাই ভি। ঠিক আছে, জি। তো এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু তোমার ঢাল, এই জিনিসটা কিন্তু ঢাল, যেটাকে আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আমরা এম 1 ধরলাম, মাইনাস পি বাই ভি। তো এই জিনিসটা কেন ঢাল এটা আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা, ডিপি বাই ডিভি মানে ডিপি বাই ডিভি, এটার মানে কিন্তু P2 - P1, আর নিচে হচ্ছে V2 - V1, তাই না? জি। ওকে, তো P2 - P1 কে আমরা Y2 - Y1 এর সাথে কম্পেয়ার করতে পারি। কারণ দেখো, চাপটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, আর আয়তন জি। হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে V2 - V1 কে আমরা X2 - X1 এর সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে যদি এটা করা হয়, তাহলে ঢালের সূত্রটা কি ছিল? ঢাল ইকুয়াল টু ছিল Y2 - Y1 ডিভাইডেড X2 - X1। তাহলে এটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সমষ্ণ রেখার ঢাল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো রুদ্ধতাপীয় রেখার ঢাল। রুদ্ধতাপীয় রেখার ঢাল বের করব, তাহলে রুদ্ধতাপীয় রেখার ঢাল বের করব। আর একটা জিনিস মনে রাখতে হবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি ইকুয়াল টু ধ্রুবক, ব্যাপারটা এরকম না। P(V⁴ ইকুয়াল টু ধ্রুবক। গামাটা কি এটা আমরা ব্যাখ্যা করব। তো এখন এটাকে যদি আমি ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ধরো ডিডিভি অফ P(P⁴ সমান ডিডিভি অফ ধ্রুবক।
দেখো তাহলে এটা কিন্তু ইউভি এর সূত্রে যদি যায়, তাহলে সূত্রটা হচ্ছে ইউ কে রেখে মানে পি কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন মানে ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা, তারপরে হচ্ছে তোমার প্লাস ভি টু দি পাওয়ার গামাকে রেখে ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিডিভি অফ পি, সমান হচ্ছে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু শূন্য আসে। জি। তাহলে এখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি বা পি তো থাকলো, ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েশন করলে হয় গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। বুঝছো এটা? ওই যে জি স্যার। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা আগে চলে জি। আসে আর এটা হয়, ঠিক করে লিখি, গামা মাইনাস ওয়ান প্লাস এখানে হচ্ছে তোমার ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি সমান শূন্য। তো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি গামা ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ভি লেখা যায় না? বুঝো নেই? জি স্যার। হ্যাঁ, প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি ইকুয়াল টু শূন্য। তাহলে এখান থেকে আমরা এই মানটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা ইন্টু ওয়ান বাই ভি, আর এই পাশে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি, ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি। তাহলে এখানে থাকলো রুদ্ধতাপীয় রেখার ঢালকে আমরা ধরলাম এম টু, তাহলে এই অংশটা কি এম টু না? জি স্যার। সমান তোমার গামাকে গামার জায়গায় রাখলাম, আর মাইনাস পি বাই ভি কিন্তু এম ওয়ান এর অংশ, দেখছো? তাহলে এটাকে লিখতে পারি গামা ইন্টু এম ওয়ান। ওকে, জি। তো এইবার গামা এর বিষয়টা আমরা হচ্ছে একটু আলোচনা করি ছোটখাটো করে এখানে, যে যদি এক পারমাণবিক গ্যাস হয়, ঠিক আছে, তোমার এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাসের জন্য গামা ইকুয়াল টু হচ্ছে 1.67, তারপরে হচ্ছে তোমার দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামা ইকুয়াল টু হচ্ছে 1.4, আর বহু পারমাণবিক গ্যাসের জন্য গামা এর মান হচ্ছে 1.33। বুঝতে পারছো? তো জি স্যার। এখন একটা জিনিস লক্ষণীয় দেখো, গামা এর যে আমরা তিনটা মান পেলাম, 1.67, 1.4 অথবা 1.33, এই তিনটা মানের মধ্যে তিনোটাই কিন্তু একের চেয়ে বড়, তাই না? জি স্যার। তাহলে দেখো যেহেতু গামা এর মান একের চেয়ে বড়, তাহলে অতএব আমরা কি লিখতে পারি এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান। কারণ একের চেয়ে জি। বড় কোনো সংখ্যা দিয়ে যদি তুমি গুণ করো এম ওয়ান কে, তাহলে এম টু এর মান তো বেড়ে যাবে। ঠিক আছে? জি তাহলে স্যার। এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান, তার মানে হচ্ছে রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের অপেক্ষা কি বড়, তাই না? জি। আচ্ছা, এখন ঢাল বড় হইলে কিন্তু রেখা খাড়া হবে।
কেন? কারণ দেখো, ঢালের সূত্র হচ্ছে ঢাল এম ইকুয়াল টু হলো টেন থিটা। তো আমরা জানি টেন থিটার ক্ষেত্রে যেটা হয়, টেন থিটার ক্ষেত্রে কিন্তু থিটা যদি বাড়ে তাহলে কিন্তু ট্যান থিটার মানও বাড়ে। ঠিক আছে? জি তাহলে ঢাল যদি বাড়ে তার মানে ঢাল যদি বেশি হয়, তার মানে টেন থিটা বেশি। আর টেন থিটা বেশি মানে কি? থিটা বেশি। তাহলে একটা রেখা যদি থিটা বেশি হয়, ঢালের সংজ্ঞা কি? ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাই না? তাহলে আমি যদি জি রুদ্ধতাপীয় রেখার কথা চিন্তা করি, ধরো এই বিন্দুতে ঢাল হিসাব করব, তো এই বিন্দুতে ধরো ঢাল বের করি, তাহলে আমরা এই বিন্দুতে কি, ধরো যদি স্পর্শক আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে এই রেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, আর সমষ্ণ রেখার যে স্পর্শক পাবো সেটা ধনাত্মক এক্স অক্ষের সাথে কি, তোমার যে কোণটা তৈরি করে, মানে যে ধনাত্মক এক্স অক্ষের সাথে এই রেখার যে কোণ তৈরি করে সেটা কিন্তু কম হবে। হুম। মানে নর্মালি হচ্ছে, ধরো এই যে এটা এক্স অক্ষ, তো একটা রেখা ধরলাম আমি, তোমার এই যে সমষ্ণ রেখা, যেটা সমষ্ণ রেখা তো এরকম, আর রুদ্ধতাপীয় রেখাটা তো এরকম, তাই না, খাড়া। তো রুদ্ধতাপীয় রেখাটা অধিকতর খাড়া হওয়ার কারণে তার মানে তার ঢাল বেশি, তাই না? জি হ্যাঁ, এবং ওই জিনিসটাই হচ্ছে যে এটা দ্বারা প্রমাণিত হয় যে এম টু ইকুয়াল টু গামা ইন্টু এম ওয়ান। যেহেতু গামা এর মান একের চেয়ে বড়, তার মানে এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান। এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে? জি ওকে। এরপরে আসো, গামা এর মানটা হচ্ছে আমরা আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা একটু ব্যাখ্যা করি। এটা আর হচ্ছে তোমার স্থির আয়তন, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। তো এখানে একটু লক্ষ্য করো যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা আমরা একটু খেয়াল করি। চাপ যদি স্থির থাকা লাগে তাহলে কি করতে হয়? তাহলে আমরা জানি যে একটা নরণক্ষম পিস্টন দিতে হয়। যদি চাপ স্থির থাকতে হয় তাহলে হচ্ছে একটা মুভেবল পিস্টন নিতে হয়। এই পিস্টনটা মুভ করতে পারবে, যেন আমরা যদি হিট প্রোভাইড করি তখন ভিতরে যখন ভিতরে যখন চাপ বাড়তে চাইবে তখন আয়তন বেড়ে যাবে। এই যে আয়তন বাড়ছে, তো আয়তন বাড়লে চাপ আবার আগের মতো হবে না? এটাই তো স্থির চাপ, তাই না? জি হ্যাঁ, ওই যে তোমার খাতায় হয়তো লেখা আছে, দেখো যে সমচাপ, সমচাপের টপিকসটা। জি স্যার আসছিলেন। আচ্ছা, ঠিক আছে। তো সমচাপের টপিকসে আমরা এটা দেখতে পাই। তো এখন ধরো এখানে তোমার এক মোল গ্যাস আছে। হুম। এটার তাপমাত্রা তুমি কতটুকু বৃদ্ধি করবা? এটার তাপমাত্রা বৃদ্ধি করবা ধরো 1 কেলভিন। এখানেও সেম, এখানে যে স্থির আয়তনে, আচ্ছা স্থির আয়তনের চিত্রটা দেখছো? স্থির আয়তনের চিত্রটা কিন্তু আয়তন স্থির থাকবে, তার মানে হচ্ছে একেবারে ফিক্সড একটা ঢাকনা দিয়ে কিন্তু আমরা ঢেকে রাখবো, তাই তো? জি স্থির আয়তনে আমরা ফিক্সড হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এবং এখানেও আমরা হিট প্রোভাইড করব, এবং এখানে হচ্ছে তোমার সেম অ্যামাউন্টেরই গ্যাস মানে 1 মোল, এবং এটার তাপমাত্রাও বৃদ্ধি করব কত, 1 কেলভিন। তোমার কি ধারণা কোনটাতে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পাবে? স্যার স্থির আয়তনে বৃদ্ধি পাবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি, কারণ ঢাকনা দিয়ে ঢাকা আছে, প্রেসারটাও জি বাড়তেছে, তাই তো?
আর এখানে জি। কিন্তু আয়তন বেড়ে যাচ্ছে, যার কারণে প্রেশারটা আবার নিউট্রাল হয়ে যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, তো এখন তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মোলার আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা, হ্যাঁ, মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা হচ্ছে তোমার এক মোল গ্যাসের তাপমাত্রা। তাহলে এক মোল গ্যাসের তাপমাত্রাকে ধরো, এই যে মোল সংখ্যাকে আমরা জানি এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে জি। এক মোল গ্যাসের তাপমাত্রা এটাকে হচ্ছে আমরা ভাগ আকারে লিখতে পারি। একক যুক্ত কোন একটা শব্দ তো ভাগ আকারে থাকে, তাই না? এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, মানে তাপমাত্রা বৃদ্ধি মানে ডিটি, বাড়াতে যে পরিমাণ যে পরিমাণ তাপের প্রয়োজন হয় মানে ডিকিউ, সেটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। কথা বুঝছো? মোলার জি। আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে বা সংজ্ঞা হচ্ছে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তাহলে এটা কিন্তু এখানেও সেম এই সূত্রটা, যে ডিকিউ ডিভাইডেড এন ইন্টু ডিটি। ঠিক আছে, এটাও মোলার আপেক্ষিক তাপ, কিন্তু স্থির চাপে, হ্যাঁ এখানে কিন্তু দেখো স্থির চাপে ওয়ার্ডটা অ্যাড হয়েছে, তাই না? তো স্থির চাপে যেহেতু, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সিপি দিয়ে, এটাকে প্রকাশ করা হয় সিপি। আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় সিভি দিয়ে, তার মানে এটা হচ্ছে সিভি। তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি, এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিপি। এবং এই দুইটা ক্ষেত্রে দেখো এন এর মান কিন্তু সেম, এন এর মান সেম, এখানেও এক মোল গ্যাস, স্থির আয়তনেও এক মোল গ্যাস। আবার দেখো তাপমাত্রা বৃদ্ধিও কিন্তু সেম, যে এখানেও 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, স্থির আয়তনেও 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটা কিন্তু সেম না, কারণ স্থির চাপে তুমি যদি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাও তোমাকে বেশি তাপ দিতে হবে। আর স্থির আয়তনে তুমি যদি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাও তোমাকে কিন্তু বেশি পরিমাণ তাপ দিতে হবে না। মানে আমরা এইভাবে বলতে পারি যে স্থির চাপের যে ডিকিউটা, এই ডিকিউটা এটার তুলনায় যে স্থির আয়তনের যে ডিকিউ তার চেয়ে কিন্তু বড়, তাই না? জি। কারণ স্থির চাপে আমরা জানি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে একটু বেশি তাপ দিতে হবে, আর স্থির আয়তনে হচ্ছে 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে কিন্তু কম তাপ দিতে হবে, তাই না? কারণ তুমি একটু খেয়াল করে দেখো যে এখানে তোমার হচ্ছে আমরা যে সূত্রটা জানি যে তাপগতিবিদ্যার ডিকিউ সমান ডিইউ প্লাস হচ্ছে কি পি ইন্টু ডিভি, জি। রাইট? ওকে। আর এখানে সূত্রটা হচ্ছে ডিকিউ সমান ডিইউ প্লাস পি ইন্টু ডিভি কিন্তু জিরো। কেন? কারণ জি। এখানে তো ডিভি শূন্য, আয়তনের তো কোনো পরিবর্তনই নাই। তার মানে তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ, ধরো তুমি যদি 10 জুল তাপ দাও, এর মধ্যে পুরা 10 জুলই কিন্তু অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে। আর অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে মানে হচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আর এখানে তুমি যদি 10 জুল তাপ দাও, এর মধ্যে দেখো ধরো 4 জুলই অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়ে যাচ্ছে, আর 6 জুল পরিমাণ ধরো আয়তনে ব্যয় হচ্ছে। তার মানে কিন্তু আলটিমেটলি ধরো তাপমাত্রা বাড়তেছে অল্প, তাই না? তাপমাত্রা কিন্তু অল্প জি। বাড়তেছে, 10 জুলের মধ্যে 4 জুল তাপমাত্রা বাড়তেছে, আর এখানে 10 জুলের মধ্যে 10 জুলই তাপমাত্রা বাড়াচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে স্থির চাপে বেশি পরিমাণ তাপ দরকার হয় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে। বুঝছো এবার? জি। জি। এবং এই সিপি আর সিভি এর যে রেশিওটা, এই সিপি আর সিভি এর যে রেশিও, এই রেশিওটাকে বা এই অনুপাতটাকে, সিপি আর সিভি এর অনুপাতটাকে আমরা বলি গামা। ক্লিয়ার? এই জন্য জি স্যার। গামার কিন্তু কোনো একক নাই। আর সিপি সিভির একক আছে, এককটা তুমি এখান থেকে হিসাব করো। তোমার শক্তির একক জুল পার মোল পার কেলভিন, তাই না? এককটা হচ্ছে এটা। আর সিপি আর সিভির অনুপাত হচ্ছে গামা। এই জন্যই কিন্তু গামার মান একের চেয়ে বড় সব সময়, কারণ যেহেতু ভগ্নাংশের লব বড় আর হর হচ্ছে ভগ্নাংশের ছোট, তার মানে গামায়ের মান সবসময় কি একের চেয়ে বড়। এবং গামায়ের মান হচ্ছে তিন ধরনের হয়। একটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য হয়,
এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.67। এক পারমাণবিক গ্যাস কারা? যেমন ধরো হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন, হ্যাঁ, আর্গন, এগুলা। দ্বিপারমাণবিক গ্যাস কারা? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, তাই না? বহু পারমাণবিক কারা? কার্বন ডাই অক্সাইড, মিথেন। হ্যাঁ, এগুলোতে হচ্ছে কার্বন ডাই অক্সাইডে 3টা পরমাণু আছে, মিথেনে হচ্ছে 5টা পরমাণু আছে। তাহলে এগুলো হচ্ছে বহু পারমাণবিক, রাইট? ওকে। এবং সিপি আর সিভি এর যে তোমার বিয়োগফল বা সিপি আর সিভি এর ডিফারেন্সটা হচ্ছে মূলত আর। এই আরটা হচ্ছে কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটা কিন্তু পড়েছো, তোমার জি স্যার। ফিজিক্সের ফার্স্ট পেপারেও পড়েছো, কেমিস্ট্রিতেও পড়েছো। মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবকের মান কত? 8.31। 8.314, রাইট। অনেক ক্ষেত্রে 316ও লেখা আছে, 314 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? এটা হচ্ছে আর এর ঠিক। মান। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিন্তু আরো কিছু সূত্র আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এখনো শেষ হয় নাই। সূত্র দুই একটা লিখে দিই, মিটিংটা শেষ হয়ে যাবে আর 4 মিনিট বাকি আছে। সূত্রটা লিখে দিই। একটা সূত্র হচ্ছে আমরা পাই, লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। তারপরে হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা -1। তারপরে হচ্ছে T1 P1 টু দি পাওয়ার 1 - গামা ডিভাইডেড গামা ইজ ইকুয়াল টু T2 P2 টু দি পাওয়ার 1 - গামা ডিভাইডেড গামা। এই হচ্ছে সূত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়াল টু এন আর ডিভাইডেড গামা -1 ইন্টু আদি তাপমাত্রা মাইনাস শেষ তাপমাত্রা। বুঝছো? জি স্যার। হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ। এন মানে মোল সংখ্যা, আর মানে হচ্ছে 8.314। গামায়ের মান প্রশ্ন বলে দিবে, হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস বলে দিলে গামায়ের মান 1.4, যেহেতু দ্বিপারমাণবিক। T1 বলে দিবে আদি তাপমাত্রা এত ছিল, T2 হচ্ছে শেষ তাপমাত্রা, ঠিক আছে? জি। আর জি। তাহলে তাহলে একটা বিষয় সেটা হচ্ছে যে যদি T1 = T2 হয়, তাহলে ডব্লিউ হবে ধনাত্মক। আর যদি T1 এর চেয়ে T2 বড় হয়, তাহলে কৃত কাজ হবে ঋণাত্মক, তাই না? এবং জি। তোমার আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তাপমাত্রা আগে বেশি ছিল, পরে তাপমাত্রা কম ছিল, মানে ঠান্ডা হয়ে গেছে সিস্টেমটা। এটা কখন ছিল? এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচনে দেখছি, তাই না? হ্যাঁ, জি। রুদ্ধতাপীয় সংকোচনে, সরি, প্রসারণে দেখছি যে তাপমাত্রা হচ্ছে হ্রাস পাইছে, তাই তো? তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে যেটা হয়েছিল, সিস্টেমটা কিন্তু শীতল হয়েছে। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম কি হয়? সিস্টেম শীতল হয়। আর রুদ্ধতাপীয় প্রসারণে আমরা যেটা পেলাম, কৃতকাজ তাহলে কি হয়? ধনাত্মক হয়। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়, কিন্তু কৃতকাজ কি হয়? ধনাত্মক হয়। আর রুদ্ধতাপীয় সংকোচনে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাইছে। তার মানে হচ্ছে তোমার সিস্টেম সিস্টেম হচ্ছে তোমার উষ্ণ হয়। তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পেয়েছে, সিস্টেম উষ্ণ হয়, কিন্তু কৃতকাজ কিন্তু নেগেটিভ হয়, তাই না? এই যে সূত্র দেখো, সূত্রে হচ্ছে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় থাকে, তাহলে কৃত কাজটা কি? নেগেটিভ না? তাপমাত্রা বৃদ্ধি পেলে, জি স্যার। যদি শেষ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে, তাই তো? ইটস অল অ্যাবাউট রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডায়াবেটিক। তো তাহলে হচ্ছে এটা হচ্ছে আমি রেকর্ডটা তোমাকে তাহলে দিয়ে দিচ্ছি, মিটিং টাইমটাও শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আগামীকালকে হচ্ছে আমরা ইনশাল্লাহ আহ, এটার এই পর্যন্ত একটা পার্ট ছিল, এরপরে হচ্ছে আবার অন্যান্য পার্ট এই চ্যাপ্টারের। কালকে ম্যাথ করলে ম্যাথ করতে পারো, বা ফিজিক্স করলে ফিজিক্স করতে পারো। তাহলে তোমার কাছে একটা এইচডব্লিউ থাকবে তোমার, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া
সমআয়তন প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়ার যে ম্যাথ গুলা, গাণিতিক উদাহরণগুলা ফিজিক্স বইয়ের, শাহজাহান তপনের ওই জি বইয়ের স্যার। গাণিতিক উদাহরণগুলা হচ্ছে করে রাখবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। ওকে, আল্লাহ হাফেজ।